যুদ্ধের জন্য তৈরি হতে হবে বাংলাদেশের ইউনূস সরকারকে, এমনই বার্তা দিয়েছেন ভারতের বিজেপি নেতারা। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে তা থেকে বের করার জন্য যুদ্ধে নামতে হবে ভারতের সনাতনীদের। তাছাড়া পেট্রাপোল সীমান্তে হিন্দুরা বিক্ষোভ করছে, এদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে প্রবেশের চেষ্টাও করছে। এমত অবস্থায় দুই দেশের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে, যদিও এমনটি হবার সম্ভাবনা কম। তারপরেও প্রশ্ন চলে আসে, বাংলাদেশ তো ভারতের তুলনায় দুর্বল, যুদ্ধ হলে ভারত কি বাংলাদেশ দখল করে নিবে? ভারত চাইলে কি বাংলাদেশ দখল করতে পারে? সামরিক দিক দিয়ে বাংলাদেশ ভারতের চেয়ে কতটা পিছিয়ে? এসব অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামরিক দিক দিয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র। তাছাড়া ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের 9 ধরনের সচল ক্ষেপণাস্ত্র রয়েছে, সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার সহ সামরিক দিক দিয়ে বেশ সুসজ্জিত তারা। অন্যদিকে সামরিক দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশ 37 নাম্বার হলেও উল্লেখ করার মতো তেমন কিছু নেই আমাদের হাতে, তাই ভারতের সাথে বাংলাদেশের তুলনা চলে না। এরপরেও সুসংবাদ হচ্ছে, ভারত কখনোই বাংলাদেশ দখল করতে পারবে না, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন দেশ দখল করা অপরাধ। ভারত বাংলাদেশ দখল করতে গেলে প্রথমে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেননা বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ভারতের সামরিক শক্তি ভালো, কিন্তু সামরিক শক্তি দিয়ে সব হয় না, কারণ ভারত কিন্তু ফুল শক্তি ব্যবহার করে বাংলাদেশ দখল করতে পারবে না, কেননা চীন সীমান্তে 60% সেনা মোতায়েন ভারতের করাই লাগে। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30%, বাকি 10% 7 সিস্টার্স রাজ্যগুলো আর অন্যান্য রাজ্যে লাগে। আর বাংলাদেশ দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বাংলাদেশের সাথে লড়াই করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী 90% শক্তি ব্যবহার করবে, সাথে প্যারামিলিটারি বাহিনী প্লাস 18 কোটি সাধারণ জনগণও থাকবে। কিন্তু ভারতকে চীন আর পাকিস্তান সীমান্তেও সেনা রাখতে হয়। ভারত যদি বাংলাদেশে অল আউট অ্যাটাক করে, তখন এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, চীন ও অরুণাচল দখল করবে। অন্যান্য দিকে 7 সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত আক্রমণ করতেও পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় অনন্য বেষ্টিত। শুধু পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ করতে পারবে। আর ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে উপযুক্ত না। ভারতীয় বিমান বাহিনী বিমান হামলা চালালে বাংলাদেশের ক্ষতি তো হবে, তার সাথে সাথে তাদের বিমানও ভূপাতিত হবে। মূলত ভারত নিজেই বিপদে পড়বে। তাছাড়া যুদ্ধ কিংবা রাষ্ট্র দখলের মূল উদ্দেশ্যই থাকে রাজনৈতিক লক্ষ্য অর্জন। রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে না পারলে সামরিক বিজয় লাভ নেই। যেমন ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক লক্ষ্য ছিল চীন প্রভাবিত কমিউনিস্ট সরকারের পুরোপুরি পতন ঘটিয়ে যুক্তরাষ্ট্রের অনুগত সরকারকে ক্ষমতায় বসানো। যুদ্ধে মার্কিনিরা সামরিক বিজয় এগিয়ে থাকলেও রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি, বিধায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিনিরা কৌশলগতভাবে পরাজিত। একইভাবে আফগানিস্তান যুদ্ধে মার্কিনীদের রাজনৈতিক লক্ষ্য ছিল তালেবান সরকারকে পুরোপুরি পতন করে মার্কিন অনুগত নর্দার্ন অ্যালায়েন্সকে কিংবা অন্য কোনো শক্তিকে পুরো আফগানিস্তানের ক্ষমতায় বসানো। কিন্তু তালেবানকে পতন করানো যায়নি, ফলে তারাও আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে চলে গেছে। অন্যদিকে রাশিয়ায় পুতিন, চীনে শি জিনপিং যতটা ক্ষমতাশালী, নরেন্দ্র মোদী ভারতে ততটা ক্ষমতাশালী নয়। সুতরাং বাংলাদেশ আক্রমণ করতে গেলে প্রথমেই অভ্যন্তরীণ বাধা অতিক্রম করতে হবে নরেন্দ্র মোদীকে। সেক্ষেত্রে নিজের দেশেই একটা রাজনৈতিক গোলযোগ লেগে যাবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ আক্রমণ করা নাও হয়ে উঠতে পারে। ধরে নিলাম অভ্যন্তরীণ বাধা কাটিয়ে ভারত বাংলাদেশ আক্রমণ করেই বসেছে, তারপরেও প্রথমে বাধা হয়ে দাঁড়াবে ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশাল শ্রমবাজার। নিজেদের শ্রমবাজারকে তারা এভাবে ধ্বংস হতে দিবে না। তাছাড়া বাংলাদেশ একটি বড় মাপের আমদানি নির্ভর দেশ। অনেক দেশের বাণিজ্য স্বার্থ জড়িত বাংলাদেশের সাথে। তারাও সর্বোচ্চ চেষ্টা করবে যুদ্ধ শুরুর আগে বন্ধ করতে। আজকে রাত 12টায় বাংলাদেশ আক্রমণ করলে দুপুর 12টার আগেই পাকিস্তান সহ অন্যান্য মুসলিম কান্ট্রি তীব্র প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তানের সরকারের সাথে বাংলাদেশ নতুন সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছে, ফলে পাকিস্তানের জনগণের চাপে সেদেশের সরকার প্রতিক্রিয়া ও সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করতে বাধ্য হবে। অন্যান্য মুসলিম দেশগুলো সমান প্রতিক্রিয়া ও সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করবে। কিন্তু পাকিস্তানের কথা আগে বললাম, কারণ এমনিতেই ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো নেই।
ধর্মীয় দিকটা বাদই দিলাম, ভারত বাংলাদেশ আক্রমণ করলে চীন ও চীনা বলয়ের দেশগুলো বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হবে। পাশাপাশি রাশিয়া তো আছে। দেশ দুটি বাংলাদেশের কাছে কয়েক শত বিলিয়ন ডলার অর্থ পাবে। পাকিস্তানের সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও পাকিস্তানের অনেক তথাকথিত জঙ্গি গোষ্ঠী ব্যাপকভাবে ভারতের অভ্যন্তরে হামলা শুরু করবে। অনেক উঠতি শক্তি আছে যারা মধ্যপ্রাচ্যে বড় বড় শক্তির সাথে পাল্লা না দিতে পারায় নিজেদের ক্ষমতা জাহির করতে পারছে না। যেমন তুরস্ক, তারা এক ঢিলে দুই পাখি শিকার করবে। বাংলাদেশকে সাহায্যের মাধ্যমে নিজের দেশের জনপ্রিয়তা বাড়াবে, আবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য জাহির করবে। ধরে নিলাম বাংলাদেশকে কেউই সাহায্য করছে না। বাংলাদেশের তিন দিকে ভারত। ভারত বাংলাদেশ আক্রমণ করলে 18 কোটি জনগণের পালানোর কোনো পথ থাকবে না। মায়ানমার কোনোদিন বাংলাদেশের মানুষকে স্থান দিবে না, কিন্তু অস্ত্র দিয়ে আর অন্যান্য দেশ থেকে অস্ত্রের চালান ঢুকতে ঠিকই সাহায্য করবে। সেক্ষেত্রে এদেশের সাধারণ মানুষের যুদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সমুদ্রপথে ও অন্যান্যভাবে দেশ থেকে পালানো লোক ও মহিলা বাদ দিয়ে হলেও কমপক্ষে 5-6 কোটি লোকের সাথে যুদ্ধ করতে হবে ভারতকে। একতরফা যুদ্ধ হলেও কমপক্ষে 20 বছর লাগবে বাংলাদেশ পুরো দখল করতে। 2-3 বছর যুদ্ধ চললেই বাংলাদেশের অবস্থা হবে ইরাক, আফগানিস্তানের মতো, অর্থাৎ আত্মঘাতী হামলা করার মতো লোকের অভাব হবে না এদেশে। যেহেতু বাংলাদেশের তিন দিকেই ভারত, তাই একসময় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আর আসাম নরকে পরিণত হবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যায়, বাংলাদেশের সরকার হয়তো একসময় আত্মসমর্পণ করতে পারে, কিন্তু আমার এই 37 বছরের জীবনে আমি বাংলাদেশের মানুষকে যতটুকু চিনি তাতে নিশ্চিত থাকতে পারেন এদেশের জনগণ কোনোদিন ভারতের কাছে আত্মসমর্পণ করবে না। তাছাড়া ভারতের বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে হইলে সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যা ভারত কখনো করতে পারবে না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে 25-30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে, কিন্তু ভারতের সৈন্য আছে 40 ডিভিশন, যাদের 20 ডিভিশন তারা পাকিস্তান সীমান্তে ও 7 ডিভিশন চীন সীমান্তে রাখে এবং বাকিরা কৌশলগত রিজার্ভ ফোর্স। গালওয়ানের সমস্যার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিজ ফায়ার করে কয়েক ডিভিশন এলওসি থেকে এলএসিতে নিয়ে গেছে। তাই ভারত আগামী 100 বছরেও 20 ডিভিশন সৈন্য বাংলাদেশের সীমান্তে নিয়ে আসতে পারবে না। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, এমন দেশ দখল করা কঠিন। ভারতের ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন হবে, আর স্থল সেনা ছাড়া একটি দেশ দখল করা যায় না। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারত আগামী 100 বছরেও অর্জন করতে পারবে না। 2001 সালে বিডিআর বড়াইবাড়ি যুদ্ধে 16 জন বিএসএফকে হত্যার পর বাংলাদেশের অনেক বিশেষজ্ঞরা ভেবেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে কিছু পোস্ট দখলের চেষ্টা করবে, কিন্তু ভারত সরকার কিছুই করেনি। তারা ভবিষ্যতেও সামরিকভাবে কিছু করতে পারবে না। ভারত এমনিতেই 2 ফ্রন্ট ওয়ারের ঝুঁকিতে আছে, তার উপর পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে তারা নাই। তবে হ্যাঁ, ভারত সবসময় চায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে। এজন্য তারা নতুন সরকারকে চারদিক থেকে চাপ প্রয়োগ করবে। বাংলাদেশের ওপর তারা চরম নির্যাতন চালাবে, বাঁধ খুলে ডুবিয়ে দিবে। আর এর জন্যই ভারতকে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। ভারত হচ্ছে বান্দরের মতো, লাই দিলে মাথায় উঠতে চাইবে। এজন্য ভারতকেও উল্টো চাপে রাখতে হবে। পরিশেষে বলতে চাই, ভারতের মতো শত্রু দেশকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আপনি ভারতকে ঘৃণা করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।